ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র সংলাপ। পাকিস্তানে চুক্তি ছাড়াই শেষ হলো 21 ঘন্টার আলোচনা। হরমুজ ও পরমাণু ইস্যুতে অনড় দুপক্ষ, আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. در مورد یک سری از موضوعات ما به تفاهم‌هایی رسیدیم واقعیت. اما در مورد دو سه موضوع مهم আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে লেবাননে ইসরায়েলি আগ্রাসন। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। তেল আবিব, বৈরুত, প্যারিসের রাস্তায় হাজারো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। পাকিস্তানে টানা 21 ঘন্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু ইস্যুতে ছাড় দিতে রাজি হয়নি ইরান। তবে কিছু বিষয় মত পার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে টানা 21 ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই স্থানীয় সময় রোববার সকালে ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিমানে ওঠার আগে সংবাদ সম্মেলনে আলোচনার বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় জেডি ভ্যান্স বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার বিষয়ে ইরানের কাছে দীর্ঘমেয়াদী ও নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলেও জানান তিনি। ভ্যান্স জানিয়েছেন কি বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোথায় নয় তা বারবার তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান শেষ পর্যন্ত সেই শর্তগুলো গ্রহণ করেনি বলেই দাবি ওয়াশিংটনের। ফলে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরে যাচ্ছে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে আলোচনা শেষ হলেও কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়নি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States. জেডি ভ্যান্সের মন্তব্যের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, বেশ কিছু ইস্যুতে দুই দেশ সমঝোতায় পৌঁছালেও 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। মাত্র একটি বৈঠকে কোনো চুক্তি কেউই আশা করেনি বলেও জানানো হয়। আমরা বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, এটাই বাস্তবতা। তবে 2-3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গির যথেষ্ট দূরত্ব ছিল এবং শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতে রূপ নেয়নি। এদিকে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি সংঘাত বন্ধে কূটনৈতিক চ্যানেলে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে ইসলামাবাদ পূর্ণ সহযোগিতা ও মধ্যস্থতা করে যাবে বলেও জানান তিনি। এর আগে আলোচনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে মন্তব্য করেন, আলোচনার ফল যাই হোক জয় হবে যুক্তরাষ্ট্রের। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশেই দুর্বল করেছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রক্রিয়াও চলছে। এছাড়াও চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। We win regardless. We've defeated them militarily. Whether we make a deal or not makes no difference to me. এর মধ্যেই মার্কিন সেন্টকম দাবি করেছে, নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে 2টি জাহাজ অতিক্রম করেছে। তবে ইরান তা সরাসরি অস্বীকার করেছে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, হরমুজে কোনো সামরিক জাহাজ প্রবেশ করলে তার কঠোর জবাব দেওয়া হবে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যেমনটা গতকাল থেকে আমরা কিন্তু এই যে আলোচনা হচ্ছিল এটি নিয়ে আমরা সবশেষ খবরাখবর দিচ্ছি, সকালেও আপনি আমাদের দর্শকদের জানিয়েছেন। সবশেষ আসলে আমরা দেখতে পেলাম যে 21 ঘন্টা আলোচনা হলো, কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি বলা হলো যে আসলে তারাও কিন্তু আসলে চুক্তির জন্য প্রস্তুত ছিল না। কারণ মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে মতপার্থক্য থাকবে, প্রথমে মতপার্থক্য নিরসন হবে, তারপরে হয়তোবা তারা কোনো চুক্তিতে যেতে পারবে। এখন পর্যন্ত সবশেষ কি আছে? ইনান, এই আলোচনা যে শেষ হলো, আলোচনা শেষ হওয়ার পর কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ধীরে ধীরে এর বিস্তারিত তথ্যগুলো আসতে শুরু করেছে কেবল। কারণ হুট করেই কিন্তু আলোচনা শেষ হয়ে যায় এবং এর পরবর্তীতে বিভিন্ন যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে কেন আলোচনা ভেস্তে গেল সে বিষয়ে তাদের
দাবি বা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে। পাল্টার পাশাপাশি ইরানও কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে। এরই মধ্যে ইরানের যে স্পিকার, যিনি এই আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি কিন্তু এই সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তারা বলেছে তাদের যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তগুলো আগে থেকেই বারবার মানে অতীতেও এই ধরনের শর্ত দেওয়া হয়েছিল এবং তাদের অবস্থান খুবই স্পষ্ট। আমার কাছে তথ্য আছে, আমরা একটু দেখে নেব যদি একটু ইয়ে হয়। যেটি হলো যে এই মুহূর্তে যে সর্বশেষ তথ্য সেটি হলো যে চুক্তি ছাড়াই কিন্তু জেডি ভান্স চলে গেছে, আমরা এরই মধ্যে জানতে পেরেছি। আরেকটি বিষয় যে ইরানের যে বিরোধের মূল বিষয়গুলো, বিশেষ করে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, এই বিষয়গুলো নিয়েই কিন্তু জটিলতা এবং আলোচনা আটকে আছে এই কয়েকটি বিষয়ের ওপরই। আরেকটি বিষয় যে ইরান কিন্তু এরই মধ্যে একটা ইতিবাচক সাড়া দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে তারা স্পষ্টভাবে বলেছে যে বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত্য এসেছে, কিন্তু দুই তিনটি বিষয় তাদের মধ্যে বিরোধ রয়েছে। আশা করি সেগুলো নিয়ে তাদের মধ্যে দুই তিনটি আলোচনা বিষয় হবে। ধারণা করা হচ্ছে মূলত এগুলোই, হরমুজ নিয়ন্ত্রণ, তারপর পারমাণবিক কর্মসূচি, এই বিষয়গুলোই আসলে হ্যাঁ, এখন পর্যন্ত এই বিষয়গুলোই, কিন্তু তার মধ্যেও কিছু বিরোধ রয়েছে। অর্থাৎ তাদের যে কৌশলগত যে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে পরমাণু কর্মসূচি, এই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু তাদের অবস্থান খুবই স্পষ্ট। তারা বলেছে যে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বরাবরই সেটি বাধা দিয়ে আসছে। ইনান, আমরা একটু আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন পাকিস্তানের করাচি থেকে, সাউথ এশিয়ার এডিটর ইন চিফ জনাব মাসকাত হাসান। আমি তার সাথে কথা বলে আপনার কাছে আসবো। জনাব মাসকাত হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ একটা ম্যারাথন সংলাপ হলো, এই সংলাপের আসলে সর্বশেষ উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। আসলে এই চুক্তির ভবিষ্যৎ কি, জনাব মাসকাত হাসান? আমরা জানি যে এই যে আলোচনাটা হয়েছে, এখান থেকে কোনো ম্যাজিক সলিউশন বেরিয়ে আসবে এরকম আশা কেউই করেনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ধরুন প্রায় অর্ধশতক পরে এই চির বিবাদমান আমেরিকা এবং ইরান এর শীর্ষ পর্যায়ের নেতারা বসেছেন একটা মিটিংয়ে, কিন্তু এইখানে সেই রকম ফলাফল বেরিয়ে আসেনি। আপনারা একটু আগে যেটা আলোচনা করছিলেন যে দুই তিনটি বিষয়ে মতদ্বৈততা রয়ে গেছে। হরমুজ প্রণালী কিন্তু এই আলোচনায় আপনি দেখেন যে একটা খুব সমস্যার জায়গা হয়ে আছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে 21 নটিক্যাল মাইল, কিন্তু ওখানে ইরানের যে রাষ্ট্রীয় টেরিটরি বা সীমান্ত জলসীমা তা রয়েছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। সুতরাং এতদিন ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এই হরমুজ প্রণালী সবাইকে ব্যবহার করতে দিয়েছে, কিন্তু যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপরে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং এর ফলে তার শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন, ফলে এই জায়গায় এসে, এই আলোচনাটায় এসে এই হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরান ছাড় দিতে রাজি হয়নি, এটাই আমরা জানতে পেরেছি। এবং এই কারণে এই আলোচনাটা ধরুন সেই রকম কোনো ফলাফল আনতে পারেনি। আর পারমাণবিক বিষয়টি আপনারা অবশ্যই উল্লেখ করেছেন, এখানে কিন্তু ইসরায়েল আর একটা ফ্যাক্টর হিসেবে রয়ে যাচ্ছে। সেইটা এই আলোচনাতেও লক্ষ্য করা গেছে যে আলোচনাটা যখন হচ্ছে তখন কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে উনি ইরানের উপরে হামলা চালিয়ে যাবেন। সুতরাং এই ইসরায়েলের জন্য মানে যুক্তরাষ্ট্র যদি তার যুদ্ধ চালাতে থাকে, তাহলে পারে এখানে শান্তি আসাটা খুব মানে সমস্যাজনক হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র যদি নিজের স্বার্থ দেখে যে এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে তার নিজের অর্থনীতি, সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে পারে এটা একটা সমঝোতার জায়গায় আসতে পারত। কিন্তু বিভিন্ন আলাপ আলোচনায় দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে ইসরায়েলের যে অনমনীয় মনোভাব, সেটা যুক্তরাষ্ট্রের যে এই আলোচনার সময়ও তাদের যে দৃষ্টিভঙ্গি সেখানে প্রতিফলিত হয়েছে। আমি একটু থামাতে চাই আপনাকে, একটু আমি যদি জানতে চাই যে আর মাত্র 10 দিন আছে, যদি আমরা 14 দিনের যুদ্ধবিরতির কথা বলি, এই 10 দিনের মধ্যে যদি আসলে কোনো সমাধান না হয়, সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হতে পারে? এটা তো আমরা সবাই বুঝতে পারি যে যদি এই 10 দিনের যে বলা হচ্ছে যে সিজফায়ার, এটা যদি 10 দিন পরে আবার দেখা যায় যে এই বিবাদমান পক্ষগুলো যুদ্ধের মধ্যে এসে গেল, তাহলে তো
আমরা জানি যে সেটা গোটা পৃথিবীর জন্যই ক্ষতিকর হবে। কিন্তু একটা আশার কথা হচ্ছে যে যেহেতু ইরান তাদের অভিমতগুলো যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে, আবার যুক্তরাষ্ট্র তাদের অভিমতগুলো ইরানের কাছে পাঠিয়েছে, এই দুই পক্ষ এখন তাদের পুনর্বিবেচনার মাধ্যমে যদি একটা বলা যায় যে সভ্যতার নীতিগুলো অনুসরণ করে, তাহলে হয়তো এখানে একটা আশার দিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে ইসরায়েলে কিন্তু নেতানিয়াহু বিরোধী অনেক বিক্ষোভ চলছে, মানে নেতানিয়াহু তার দেশের অভ্যন্তরেও একটা চ্যালেঞ্জের সম্মুখীন। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এর মধ্যে বিশ্বের অন্যান্য দেশগুলো কিভাবে এই দুটি দেশের উপরে তাদের প্রভাব সৃষ্টি করে, যাতে আর কোনো যুদ্ধ পরিস্থিতি না হয়। আমরা দেখলাম যে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা হলো এবং এখানে একটা প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো পাকিস্তান। এরপরই আমরা দেখলাম যে সৌদি আরবে পাকিস্তান যুদ্ধবিমান পাঠিয়েছে এবং তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিও রয়েছে। তাহলে এক্ষেত্রে কি আসলে এই যে ফ্রন্ট, এই যুদ্ধের ক্ষেত্রে কি পাকিস্তান আসলে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? পাকিস্তান এখানে আমার মনে হয়েছে যে ফ্যাসিলিটেটর বা নেগোশিয়েটর হিসেবেই তারা কাজ করছে। আর সৌদি আরবের সঙ্গে তাদের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে পাকিস্তানের, সেইটা তারা হয়তো পালন করছে। কিন্তু এখানে পাকিস্তানের ভূমিকা ফ্যাসিলিটেট করা, একটি আলোচনা আয়োজন করা এবং দুই পক্ষকে বসিয়ে দেওয়া। কারণ এই আলোচনাতেও আমরা দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে কেউ কিন্তু উভয় পক্ষের মধ্যে মানে আলোচনার মধ্যে কিছু বলছেন না। কাজে সেই দিক থেকে আমরা মনে করি যে পাকিস্তান হয়তো আবারও এই আলোচনাটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করবে। পাকিস্তানের ভূমিকাটা ফ্যাসিলিটেটর হিসেবে দেখাই ভালো হবে। এই বৈঠকের পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যেন যুদ্ধবিরতি বন্ধ না করা হয়, অর্থাৎ এই যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। পাশাপাশি আলোচনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যেন পারস্পরিক বিশ্বাস তৈরি করা যায় সে বিষয়ে তার একটা মধ্যস্থতা করবে। আসলে কি এই যে আলোচনা অব্যাহত থাকবে? এই আলোচনা অবশ্যই অব্যাহত থাকবে, কেননা আপনি জানেন যে এর মধ্যে কিন্তু শুধু পাকিস্তান না, এর মধ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এই দেশগুলো সম্পৃক্ত আছে। এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে এবং তুরস্কের সঙ্গে আমরা বলবো যে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়েরই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কাজেই আর যাতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য এই শান্তি আলোচনার যারা ফ্যাসিলিটেটর বা নেগোশিয়েটর তারা তাদের ভূমিকা রাখার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ চেষ্টাই করবেন, সেইটা মনে হচ্ছে। মানে আলাপ আলোচনাটা অব্যাহত থাকবে যাতে যুদ্ধ পরিস্থিতি না আসে নতুন করে। ধন্যবাদ মাসকাত হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরান, আমরা আসলে মাসকাত হাসান যেমনটি বলছিলেন যে পাকিস্তান এই ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে যুদ্ধবিরতির জন্য, স্থায়ী যুদ্ধবিরতির জন্য এই আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে পাকিস্তান, বিশেষ করে মিশর, তুরস্ক, তারা যেভাবে আসলে এই বিষয়টিতে সম্পৃক্ত হয়েছে তারাও কিন্তু আসলে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে হরমুজ প্রণালীর সুরক্ষা এবং নিরাপত্তা, হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচল, তেলবাহী ট্যাঙ্কার, সেগুলোর নিরবচ্ছিন্ন চলাচল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় ইরান, সেটা হলো যে এই যুদ্ধের আগে কিন্তু ইরানের উপরে এক প্রকার চাপ ছিল পরমাণু কর্মসূচি নিয়ে, কিন্তু যুদ্ধের পর কিন্তু ইরানের উপর কিন্তু নতুনভাবে এই ইস্যুটা আসে হরমুজ প্রণালী। কারণ যুক্তরাষ্ট্র বুঝতে পারছে বা এই যুদ্ধের পরে ইরান দেখিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় যে এই আলোচনার বিষয়ে, অর্থাৎ যখন বৈঠক শেষ হয়েছে তারপরে তারা বলেছে টেকনিক্যাল গ্রুপ, দুই দেশেরই টেকনিক্যাল কমিটি তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এই আলোচনার ব্যাকডোরে হয়তো আরো বেশ কয়েক দফা আলোচনা এবং তাদের আসলে মূল আলোচ্য বিষয়গুলো রয়েছে সে নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেটা আমরা দেখে আসি। পাকিস্তানের ইসলামাবাদের সেরেনা হোটেলে রুদ্ধশ্বাস বৈঠকের পর কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের আলোচনা। বিভিন্ন ইস্যুতে একমত হলেও সুরাহা হয়নি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের। আলোচনায় প্রধান অমীমাংসিত বিষয়ের মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র এই জলপথের জন্য যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি এই প্রণালী তাদের জলসীমার অংশ, তারা এখানে নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ট্রানজিট ফি আদায়ের অধিকার রাখে।
আলোচনার টেবিলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের জব্দকৃত সম্পদ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। কাতারের ব্যাংকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ ছাড় দেয়া নিয়ে দুই দেশ ভিন্ন যুক্তি দেখায়। এছাড়া ইরান নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকারের কথা জানালেও মার্কিন প্রতিনিধিরা এটিকে যুক্তরাষ্ট্রের জন্য রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা উল্লেখ করে নাকচ করেন। এছাড়া সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণও দাবি করে ইরান। তবে দীর্ঘ আলোচনায় এই বিষয়েও সম্মত হয়নি যুক্তরাষ্ট্র। তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের মাথা ব্যথা বেশ পুরানো। আর জব্দকৃত সম্পদ ছাড় দিলে ইরানের অর্থনীতি চাঙ্গা হবে, ফলে এই সুবিধা আদায়ে তেহরানও কোনো কথা শুনতে নারাজ। এই বিষয়গুলো সমাধানে ইরান যুক্তরাষ্ট্রকে রাজি করানোই এখন কূটনৈতিক প্রচেষ্টা চালানো দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এই যে বৈঠক হলো, আমরা প্রতিবেদনটি দেখলাম ইরান প্রতিবেদনের পাশাপাশি আরেকটি বিষয় যে এই বৈঠক যে শেষ হলো, আলোচনা শেষ হলো, এরপরে কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো কিন্তু অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্পের কী প্রতিক্রিয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আমরা একটু দেখে নেব কিছু তথ্যগুলো আছে। সেই তথ্যের পাশাপাশি এখন পর্যন্ত নীরব রয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখনো আনুষ্ঠানিকভাবে খুব বেশি প্রতিক্রিয়া দেখানি, তবে তার আগে আমরা দেখেছি তিনি হুমকি ধামকি দিয়েছেন। তবে তিনি তার জয় কিন্তু দাবি করেছেন যে যদি চুক্তি হবে, না হলেও যুক্তরাষ্ট্রের। আরেকটি বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি নিউজ শেয়ার করেছেন, যে নিউজটি ছিল হলো ইরানকে নৌ অবরোধের মাধ্যমে কোণঠাসা করা হতে পারে। অর্থাৎ আরেকটি বিষয় যে যুক্তরাষ্ট্র ইরান ইতিবাচকভাবে মনোভাব বজায় রাখবে বলে পাকিস্তান বলেছে, আমরা যেটি এর আগেও আলোচনা করলাম। আরেকটি বিষয় যে যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে তারা কিন্তু বারবারই কিন্তু যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের একটা দাবি জানিয়ে আসছিল, এবং এই বৈঠক শেষেও কিন্তু একই দাবি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ব্রিটেন বা ইউরোপের যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু এই যুদ্ধ চাচ্ছে না, তারা চাচ্ছে সংলাপের মাধ্যমে আলোচনার ভিত্তিতে যেন এই মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের পক্ষ থেকে আসলে উত্থাপন করা হয়েছে, গত 45 দিনে যে আমরা যদি 40 দিন বা 45 দিনের যে যুদ্ধটি ধরি, সেই 40 দিনের যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি তো নিশ্চয়ই ব্যাপক হয়েছে, আপনি দেখেছেন 2000-এর বেশি, কিন্তু অবকাঠামোগত আর্থিক দিক থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা কিন্তু ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং আলোচনায় কিন্তু এই শর্তটা কিন্তু বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে বিশেষ করে বার্তা সংস্থা রয়টার্স কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যে বিদেশে যে ইরানের যে অর্থ যে আটকে জব্দ করা হয়েছে কাতার সহ বিভিন্ন বিদেশি যে ব্যাংকগুলোতে, সেই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে একটা নিউজ এসেছিল, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু সেটি আসলে অস্বীকার করেছে। রবিউল ইসলাম, আমরা আশা করি যে এই যে চলমান সংঘাত এটি শান্তিতে রূপ নেবে এবং যে যুদ্ধবিরতি চলছে সেটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় এতক্ষণ স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আরেক নক্ষত্রের পতন, পরপারে পাড়ি জমালেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া, সোমবার শেষকৃত্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে তেল আবিব, বৈরুত ও প্যারিসে। সরকার বিরোধী অবস্থান নিয়ে যুদ্ধ শেষ করার দাবি জানান শত শত ইসরায়েলি। অভিযোগ করেন চলমান যুদ্ধ পুরো অঞ্চলকে আরও অনিরাপদ করে তুলছে। লেবাননে হিজবুল্লাহ সমর্থকরা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিরুদ্ধে রাস্তায় নামেন। প্যারিসে বিরোধী দলের সমর্থকরা যুদ্ধ ও বোমা হামলার বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এবার ইসরায়েলের অভ্যন্তরেও স্পষ্টভাবে দেখা গেছে। যুদ্ধ বন্ধের দাবিতে স্থানীয় সময় শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে সরকার বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। বিভিন্ন পোস্টার ও স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ চলতে থাকলে আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো অঞ্চল। আন্দোলনকারীরা অভিযোগ করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করছে। তাদের মতে গাজা, লেবানন বা ইরান সব ক্ষেত্রে একই ধরনের যুদ্ধচক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রধান চাহিদা এখন শান্তি ও নিরাপত্তা। তারা যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। ট্রাম্প আর নেতানিয়াহু এক ধরনের স্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছেন। গাজায়, ইরান বা লেবানন, যেখানেই হোক সংঘাত চলছে, কিন্তু ইসরায়েলের মানুষ শান্তি চায়। আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক। একই দিনে ফ্রান্সের প্যারিসে ইরানি বিরোধী সংগঠন NCRI এর সমর্থকেরাও বিক্ষোভ করেন। তারা ইরানে চলমান হামলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। তাদের অবস্থানে ভিন্নতা দেখা যায়। কেউ যুদ্ধের বিরোধিতা করেন, আবার কেউ মনে করেন পরিবর্তন ইরানের ভেতর থেকে আসতে হবে। ফলে আন্দোলনে এক ধরনের বিভক্ত অবস্থান স্পষ্ট হয়।
অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকেরা বড় বিক্ষোভ করেন। তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা শান্তি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান। দাবি করেন প্রতিরোধ ছাড়া লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনেকে সরকারের সমালোচনা করে বলেন ইসরায়েলের সঙ্গে আলোচনা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। তারা নিজেদের অবস্থানকে প্রতিরোধের লড়াই হিসেবে তুলে ধরেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলা ও বসতি সম্প্রসারণ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে 23 বছরের ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজায় একটি পুলিশ স্টেশনে বিমান হামলায় অন্তত 6 জন নিহত, কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় এখনও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শনিবার বুরেজ শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে সংবাদকর্মীও রয়েছেন। আরও অনেকে আহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি চলাকালেও প্রায় নিয়মিত হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে দেইর জারির গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে 23 বছর বয়সী এক যুবক নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। অভিযোগ উঠছে নেতানিয়াহু বাহিনীর সুরক্ষায় অবৈধ বসতি স্থাপনকারীরা গ্রামে ঢুকে গুলি চালায়। ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর 2 দিন আগে পশ্চিম তীরে 34টি নতুন বসতি অনুমোদন দেয় তেল আবিব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসলামী সহযোগিতা সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানায়। গাজায় চলমান ধ্বংসযজ্ঞের মধ্যে শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ধ্বংস হওয়া ভবন ও অস্থায়ী তাঁবুর মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করছে। বহু স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ন্যূনতম সুবিধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ জানায় হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার পর বর্তমানে সীমিত সংখ্যক অস্থায়ী শিক্ষাকেন্দ্রে ক্লাস চলছে। এদিকে গাজায় অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে স্পেনের বার্সেলোনা বন্দরে একটি বেসামরিক নৌবহর প্রস্তুত হচ্ছে। শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের দাবি এটি সরাসরি ত্রাণ বিতরণ মিশন নয়, বরং মানবিক করিডোর খোলার একটি উদ্যোগ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইস্টার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির আগে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, নিহত 8, আহত 30। জ্বালানি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। দুদেশের 3 শতাধিক বন্দি বিনিময়। ভারতের সঙ্গীত জগতের স্বর্ণালী অধ্যায়ের অবসান। 92 বছর বয়সে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। দশকের পর দশক যার কণ্ঠ মন্ত্রমুগ্ধ করে রেখেছে শ্রোতাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র কয়েক বছর বয়সেই সঙ্গীতের সঙ্গে পথ চলা শুরু। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হাজার হাজার গানে নিজের কণ্ঠের জাদু ছড়িয়ে তিনি হয়ে ওঠেন ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি গায়িকা। বলিউড থেকে আঞ্চলিক সঙ্গীত সবখানেই ছিল তার অবাধ বিচরণ। প্রজন্মের পর প্রজন্ম তার গানেই খুঁজে পেয়েছে অনুভূতির ভাষা। তার বিদায়ে যেন এক যুগের অবসান হলো ভারতীয় সঙ্গীতে। 8 দশকের ক্যারিয়ারে হাজার হাজার গান উপহার দিয়েছেন আশা ভোসলে। হিন্দি, বাংলা, মারাঠি, উর্দু সহ বহু ভাষায় তার কণ্ঠ ছড়িয়েছে জাদু। দম মারো দাম, পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হে তুমনে সহ অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। গানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। 2008 সালে ভারত সরকার তাকে ভারতের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণে ভূষিত করেন। 2018 সালে বঙ্গবিভূষণ, 2021 সালে মহারাষ্ট্র ভূষণ পদকে ভূষিত হন তিনি। 1933 সালের 8 সেপ্টেম্বর ভারতের সঙ্গীল রাজ্যে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। 1943 সালে মাত্র 10 বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন তিনি। তাজমিলা খান, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, আগামীকাল সকাল 11টায় লোয়ার গ্রাউন্ড কাসাতে এই কিংবদন্তি প্রয়াত সঙ্গীত শিল্পী আশা ভোসলের মরদেহ রাখা হবে তার ভক্ত, অনুরাগী এবং তার প্রতিবেশীদের
শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তারপরেই কিন্তু শিবাজি পার্কে বিকেল 4টের সময় শেষ কীর্তনানুষ্ঠান সম্পন্ন হবে হিন্দু শাস্ত্রীয় যে ধর্মরীতি মেনে। ইতিমধ্যেই আপনি জানেন যে আজকে সকাল 11টায় মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে তার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল 11টার সময় তিনি শ্বাসজনিত সমস্যায় সংক্রমিত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। 92 বছর বয়স্ক এই ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শুধু ভারতীয় হিসেবেই নয়, উপমহাদেশে অন্যতম একজন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। আপনি জানেন যে 1940-এর মাঝামাঝি সময় থেকেই তার প্লেব্যাক সিঙ্গারের মধ্য দিয়ে তার সঙ্গীতের জীবন শুরু হয়, এবং এরপর তিনি কিন্তু 1948 সালে প্রথম তিনি একক অ্যালবাম তার প্রকাশিত হয়, এবং তারপর তার যে ব্যাপ্তি সেটি গোটা ভারতে এবং বলা ভালো গোটা বিশ্বে যারা হিন্দি গান পছন্দ করেন তাদের মাঝে তার জনপ্রিয়তা তার ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি সহ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী এবং বিভিন্ন অভিনেত্রী এবং সংস্কৃতজ্ঞ যারা ইতিমধ্যেই এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। আমি এর আগেও বলেছি যে গতকালকে আকস্মিকভাবেই তার এই অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার নাতনি প্রথম সোশ্যাল মিডিয়াতে জানান যে তার দিদা অসুস্থ হয়ে পড়েছেন, এবং আজকে তার একমাত্র সন্তান আনন্দ ভোসলে তিনি জানান যে সকাল 11টা নাগাদ তার মৃত্যু হয়েছে। 1933 সালের 8 সেপ্টেম্বর এই মুম্বাইয়ের মহারাষ্ট্রের সালাঙে তিনি জন্মগ্রহণ করেন। আপনি জানেন যে এই আশা ভোসলের দিদি লতা মঙ্গেশকর তিনিও একই রকম ভাবে একই হাসপাতালে 2022 সালে 6 ডিসেম্বর তার মৃত্যু হয়, এবং গোটা পরিবারটি একটি সঙ্গীতজ্ঞ পরিবার বলেই পরিচিত। তার যে ইমিডিয়েট ছোট বোন উষা মঙ্গেশকরও কিন্তু এখন জীবিত রয়েছেন। তো সব মিলিয়ে ভারতের যে সঙ্গীত মহলে একটি শোকের আবহ তৈরি হয়েছে। আগামীকালকে রাষ্ট্রীয় মর্যাদায় তার যে মরদেহ সেটি কিন্তু শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে। এই ছিল আমার কাছে ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের প্রয়াণের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত চীনের জিয়াংজি ও ফুজিয়ান প্রদেশ। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড বহু বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আফগানিস্তানের হেরাত প্রদেশে পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে হামলার ঘটনা ঘটে। তালেবান কর্তৃপক্ষ জানায় হেরাতের এনজিল জেলার দেহমেহরি গ্রামে মোটরসাইকেল করে যাওয়া সশস্ত্র হামলাকারীরা হঠাৎ গুলি চালায়। জনপ্রিয় বিনোদনস্থল হওয়ায় শুক্রবার এলাকাটিতে মানুষের ভিড়ে পূর্ণ ছিল। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে আটক করে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র সংলাপ। পাকিস্তানে চুক্তি ছাড়াই বৈঠক শেষ। হরমুজ ও পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুপক্ষ। আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান। এবং আরেক নক্ষত্রের পতন, পরপারে পাড়ি জমালেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া, সোমবার শেষকৃত্য। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ ইনান। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।